আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সিমিক্স লার্নিং কেয়ার চ্যানেলের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাসের শুরুতে আমি বলতে চাচ্ছি আজকে ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বাচ্চাদের সবার ফেভারিট চ্যাপ্টার অধ্যায় ৫ সরল সমীকরণে আলোচনা করতে যাচ্ছি। চ্যাপ্টারটি শুরুর আগে আমি বলতে চাই চ্যাপ্টারটির বেসিক টু লাস্ট পর্যন্ত আজকে এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব। যারা ক্লাসটি করার জন্য আগ্রহী তারা ভিডিওটি সম্পূর্ণ শেষ করবে এবং জানাবে তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো। তো চলো ক্লাসটি একদম শুরু করা যাক। ক্লাসের শুরুতে আমি বলেছি অধ্যায় ৫ সরল সমীকরণ নিয়ে আলোচনা করব। যেহেতু সরল সমীকরণ নামটি শুনছো, বুঝতে পারছো সম্পূর্ণ অধ্যায়টি সমীকরণের একটি খেলা কাজ করবে। সমীকরণের খেলা কাজ করবে আর সমীকরণ জানবে না তা কি হয়? সমীকরণ আগে জানতে হবে। তো সমীকরণ কাকে বলে সেটি জানার জন্য আমাদেরকে তিনটি অপশনের সাথে পরিচিত হতে হবে। দেখো আমি অপশন তিনটি লিখে দিয়েছি। একটি হচ্ছে চলক, দ্বিতীয়টি প্রক্রিয়া চিহ্ন এবং তৃতীয়টি হচ্ছে সমান চিহ্ন। তিনটি অপশনের মধ্যে সমান চিহ্ন বলতে যে ইকুয়াল সাইন বোঝায়, তোমরা এটি সবাই মূলত জানো। প্রথম এবং দ্বিতীয়টি সম্পর্কে জানা যায়। প্রথমে বলেছে চলক। চলক বলতে বোঝায় অজানা বা অজ্ঞাত রাশি যার মান পরিবর্তনশীল, তাকে কি বলে? চলক বলে। চলক বলতে কি বোঝায়? অজানা বা অজ্ঞাত রাশি। ওকে, মানে যে রাশিটির মান তুমি জানো না এবং যার মান ফিক্সড না। যখন ফিক্সড না কথাটি উঠবে তখন আমাদেরকে আরেকটি জিনিস একটু বুঝে রাখা ভালো, সেটি হচ্ছে যার মান মূলত ফিক্সড তাকে কি বলা হয়? ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবক কোনটি? যেটির মান সবসময় ফিক্সড, যেটির মান পরিবর্তনশীল না, এর মান যা থাকবে সেটাই সবসময় থাকবে, সেটাই হবে, সেটি হচ্ছে ধ্রুবক। কিন্তু যেটির মান সবসময় সময়ের সাথে পরিবর্তনশীল, আমরা বলতে পারি না যেটির মান ফিক্সড বা এটি সবসময় থাকবে, সেগুলোকে আমরা মূলত চলক বলি। চলক বলতে যে কোনো অক্ষরকে বোঝানো হতে পারে। আমরা মূলত অঙ্কে এক্স ওয়াই জেড বেশি ব্যবহার করি, তবে শুধু এক্স ওয়াই জেডই যে চলক তা না। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে এক্স ওয়াই জেডটি শুধু চলক, না তা না। এক্স ওয়াই জেড এ বি সি ডি যে কোনো তোমার হচ্ছে অক্ষর হতে পারে চলক হিসেবে। ওকে, তো চলক সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসো প্রক্রিয়া চিহ্ন। আমরা জেনে রাখবো যে প্রক্রিয়া চিহ্নকে বলা হয় চারটি। প্রক্রিয়া চিহ্ন চারটি। কি কি বলো? প্লাস, মাইনাস, ইনটু, অ্যান্ড ডিভিশন। ওকে, যোগ বিয়োগ গুণ ভাগ বাংলায় যাকে বলে। তো যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি মূলত আমাদের কি? প্রক্রিয়া চিহ্ন। দেন থার্ড নাম্বার তো আমরা সমান চিহ্ন বুঝতেই পারছি। এবার সমীকরণের সংজ্ঞাটি দেওয়া যাক। সমীকরণের সংজ্ঞা হচ্ছে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। বুঝতে পেরেছ? অজানা বা অজ্ঞাত রাশি থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন থাকবে, এবং এই সম্পূর্ণ সবকিছু মিলে যে গাণিতিক বাক্যটি গঠিত হবে আমরা সেটিকে বলছি সমীকরণ। সমীকরণে একটি উদাহরণ দেওয়া যাক। সমীকরণের উদাহরণ সাপোজ আমি দিলাম 2x প্লাস 5 ইকুয়াল টু 10। দেখো এটি কিন্তু একটি সমীকরণের উদাহরণ। এখন তোমরা কিভাবে বুঝবে এটি একটি সমীকরণ? আমি অপশন তিনটি বলে দিয়েছি এবং সমীকরণের সংজ্ঞা যদি তোমার জানা থাকে তুমি এটি দেখেই বলতে পারবে হ্যাঁ এটি একটি সমীকরণ। এখানে চলক কি আছে? চলক x আছে, প্রক্রিয়া চিহ্ন প্লাস আছে এবং সমান চিহ্ন আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি কি? সমীকরণ। এরকম শত শত উদাহরণ তুমি খাতায় একাই লিখতে পারবে যদি সংজ্ঞা জানো এবং সমীকরণের শর্তগুলো জানো। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণ সম্পর্কে আলোচনাটা শেষ করলাম। এবার আসো আমাদের নেক্সট পার্টে আমরা আলোচনা করব সরল সমীকরণ নিয়ে। তবে এখানে সরল সমীকরণ শুরু করার আগে আমি বলতে চাচ্ছি সমীকরণ এর অপর নাম যদি তোমাকে বলা হয় যে সমীকরণকে আর কি কি নামে ডাকা যায়, সেখানে আরো দুটি অপশন চলে আসবে। একটি হচ্ছে গাণিতিক খোলা বাক্য এবং অন্যটি হচ্ছে সমতা। সমীকরণকে বলা হয় গাণিতিক খোলা বাক্য, আবার সমীকরণকে অনেক সময় কি বলা হয়? সমতা বলা হয়। তবে সেটি অবশ্যই বিশেষ অবস্থা ভেদে। সমতা তুমি সবসময়ই বলতে পারবে না। যেমন আমি যদি বলি যে 10 প্লাস 5 ইকুয়াল টু হোয়াট, তুমি জানো যে 10 প্লাস 5 ইকুয়াল টু 15 হয়। এখন বলো তো এটি কি সমীকরণ নাকি সমতা? অ্যান্সার হবে এটি একটি সমতার উদাহরণ। এটি কেন সমীকরণ না বলো তো? কারণ এখানে আমাদের চলক অনুপস্থিত। চলক অনুপস্থিত থাকলে সেটি সমীকরণ হবে না সমীকরণের সংজ্ঞা অনুযায়ী। তাই এটি শুধু সমতা নির্দেশ করে। তো সমীকরণকে অপর নাম সমতা কখন বলবো? যখন সমীকরণের শর্তগুলো ফিল আপ হবে এবং তারপরে মাঝে একটি সমতা চিহ্ন থাকবে, মানে সমান চিহ্ন থাকবে, তখন আমরা বলবো এটি একটি সমতা। বাট সমীকরণ যে গাণিতিক খোলা বাক্য এটি সব সময়ের জন্য সত্যি। এবার আসো সরল সমীকরণে।
সরল সমীকরণ বলতে মূলত কি বোঝায়? সরল সমীকরণ বলতে বোঝায় অজানা বা অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। একঘাত বিশিষ্ট সমীকরণকে আমি আবারও রিপিট করছি, একঘাত বিশিষ্ট। এখানে তোমাকে বুঝতে হবে একঘাত বিশিষ্ট বলতে কি বোঝানো হয়েছে। অনেকে জানো, অনেকে জানো না। চলো ক্লিয়ার করা যাক। এটি মুছে দিচ্ছি। ঘাত, দেখো আমরা ঘাত শব্দটি এখানে নতুন ব্যবহার করলাম, ঘাত। অনেকে ঘাত জিনিসটি কি জানো না, আবার অনেকে জানো। যারা জানো তাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা একটু হলেও বেসিকটা একদম ক্লিয়ার করে ফেলেছো। তবে যারা ঘাত জানো না তাদেরও দুঃখ পাওয়ার কিছু নেই। ঘাতের অপর নাম যে পাওয়ার, সেটি তো তুমি জানো। ঘাতকে না চিনলেও পাওয়ার কিন্তু আমরা মোটামুটি সবাই চিনি। পাওয়ার যে জিনিস, ঘাত একই জিনিস। ওকে, পাওয়ার এবং ঘাত সেম জিনিস। এখন চলো বোঝা যাক ঘাত জিনিসটি আসলে কি। ঘাত মূলত কি? ঘাত মূলত বোঝায় চলকের মাথার উপরে যা থাকে তাকে কি বলা হয় বলতো? ঘাত বলা হয়। চলকের মাথার উপরে ঘাতের অবস্থান। ঘাত আমরা চিনতে পারবো কিভাবে? সহজে চলকের মাথার উপরে আমাদের তাকাতে হবে। এখানে যা বসে সেটিকে মূলত কি বলা হয় বলতো? সেটিকে মূলত ঘাত বলা হয়। এবার আসো, আমি যদি এক্স এর উপরে 1000 দেই, বলতো এক্স চলকের ঘাত কত? বলতে পারবে না। এক্স চলকের ঘাত হচ্ছে 1000। আবার সাপোজ আমি ওয়াই চলক দিলাম, ওয়াই চলকের উপর আমি কিউব দিলাম, ওয়াই কিউব, বলতো ওয়াই চলকের ঘাত কত? বলতে পারবে না। ওয়াই চলকের ঘাত কিন্তু 3। ওকে, এখন তোমাকে একটি চলক দিয়ে, সাপোজ আমি এখানে জেড চলক নিলাম, তোমাকে একটি চলক দিয়ে তার উপরে ঘাতটা তোমার 0 দেওয়া থাকলো, তখন বলতো এই সামথিং টু দি পাওয়ার 0 এর মান কি হবে? সামথিং টু দি পাওয়ার 0 এর মান কিন্তু 1 হবে। অলওয়েজ, অলওয়েজ, সব সময়। তোমার ঘাতের মান যদি 0 থাকে তাহলে সেটি যেটির উপরে থাক না কেন এটির মান কিন্তু সব সময়ের জন্যই 1 হবে। সরল সমীকরণের সংজ্ঞায় বলেছে এক ঘাত বিশিষ্ট চলক। বুঝতেই পারছো এক ঘাত মানে কি? ঘাতের মানটি 1 হতে হবে। চলক যেটাই হোক না কেন সমস্যা নেই, তবে আমাদের ঘাতের মানটি 1ই হতে হবে, এটি ফিক্সড সরল সমীকরণের জন্য। ওকে, তাহলে আমরা এক্স ওয়াই জেড যাই ব্যবহার করি না কেন এক্স এর উপরে পাওয়ার 1 থাকতে হবে। এখন তোমরা অনেক সময় দেখবে যে ধরো 3x প্লাস 10 ইকুয়াল টু 15, এরকম কিছু থাকলো। এখন তোমার যদি বলা হয় যে এই সমীকরণে x এর ঘাত কত? x এর ঘাত ইকুয়াল টু হোয়াট? দেখে চমকে ওঠার মতো কিছুই নেই। এখানে x এর ঘাত কিন্তু 1। অ্যান্সার কি বলতো? x এর ঘাত 1। কেন 1? কারণ x এর উপরে দেখো কিছু নেই। x এর উপর যখন কিছু থাকে না তখন আমরা সেটিকে 1 ধরে নিতে পারি। আমাদের সবসময় যে x এর উপরে 1 থাকবে তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1টা অ্যাবসেন্ট ভাবে থাকবে, শুধু x থাকবে। আমাদের xটা দেখে বুঝতে হবে যে এর উপরে মাথায় 1 আছে। ঠিক আছে, স্কয়ার কিউব যেটা হোক না কেন x এর উপরে উল্লেখ থাকে, তবে 1 থাকলে এটি মূলত উল্লেখ থাকে না। তাই আমাদেরকে বুঝতে হবে যে এটির মাথার উপর মূলত 1 আছে। তাই এই সমীকরণটিকে তুমি কি বলতে পারবে বলতো? সরল সমীকরণ বলতে পারবে। চলক যে এখানে একটিই থাকতে হবে তা না, চলক একাধিক থাকতে পারে, সমস্যা নেই। কিন্তু যে কয়টি চলক থাকুক না কেন আমাদের টার্গেট হবে ঘাতটির দিকে খেয়াল রাখা। তোমাকে যদি একটি এমসিকিউ দেওয়া হয় এখন যে 5x প্লাস 22y ইকুয়াল টু 45, সাপোজ কথার কথা বলা হলো সমীকরণটিতে কয়টি প্রক্রিয়া চিহ্ন আছে? সমীকরণটিতে একটি প্রক্রিয়া চিহ্ন আছে। সমীকরণটিতে আমরা কি প্রক্রিয়া চিহ্ন দেখতে পাচ্ছি? সমীকরণটিতে আমরা প্লাস বা বাংলায় বলে যোগ চিহ্ন দেখতে পাচ্ছি। সমীকরণটিতে কয়টি অংশ আছে? সমীকরণটিতে দুটি অংশ আছে, একটি হচ্ছে বাম পক্ষ, বাম সাইডের পক্ষ, এবং ডান সাইডে যেটি আছে সেটিকে আমরা বলবো ডান সাইডের পক্ষ। এবার যদি বলা হয় যে সমীকরণের চলকগুলোর উপরে ঘাতের মান কত? সমীকরণের চলকগুলোর উপরে ঘাতের মান 1। সমীকরণটিতে কয়টি চলক আছে? সমীকরণটিতে দুটি চলক আছে। ক্লিয়ার? সমীকরণটিকে কি আমরা সরল সমীকরণ বলতে পারি কিনা? যেহেতু চলকগুলোর উপরে ঘাত 1 আছে, সমীকরণটিকে আমরা সরল সমীকরণ ইজিলি বলতে পারি। তাহলে দেখো আমাদের সমীকরণ সরল সমীকরণ কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমরা কিছু টাইপ ভিত্তিক অঙ্কে চলে যাই। ঠিক আছে, তো আমরা মুছে দেব।
এবার টাইপ ভিত্তিক অঙ্কে যাওয়ার আগে তোমাকে বুঝতে হবে অঙ্কগুলোর টার্গেট কি। তোমাকে একটি সমীকরণ দিয়ে বললো সমীকরণটির সমাধান করো, তোমাকে বুঝতে হবে না যে এখানে সমীকরণটির সমাধান বলতে মূলত কি টার্গেট নিয়ে আমি আগাবো, মূলত কি বের করতে বলেছে, সবকিছু তো আমাদের আগে জানতে হবে, তাই না? তো চলো টার্গেট আমাদের জানা যাক। টার্গেটটি কি আমাদের? টার্গেট হচ্ছে সিঙ্গেল চলকের মান বের করা। এটাই আমাদের টার্গেট। টার্গেট কি? সিঙ্গেল চলকের মান বের করা। সমীকরণ যা দেওয়া থাকবে সেখানে যে চলকটি থাকবে সেই চলকের মানটি আমাদের লাস্টে বের করতে হবে, এটি আমাদের টার্গেট। টার্গেট অনুসারে আগানোর জন্য কিছু কেস ফলো করে করে আমরা ধীরে 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 মেইন টার্গেটের দিকে আগাবো। কেসগুলো লেখা যাক। কেস 1 হচ্ছে চলক বা চলক সংবলিত পদকে এক পাশে রাখা। চেষ্টা করবে লেফট হ্যান্ড সাইড এ রাখার। লেফট হ্যান্ড সাইড মানে যে বাম পক্ষ, সবাই জানো। কেস নাম্বার 1, চলক বা চলক সংবলিত পদকে। চলক সংবলিত পদ বলতে কি বোঝায়? চলকের সাথে একটি সহগ থাকবে। সিম্পলি বললে চলকের সাথে একটি সহগ থাকবে, সেটিকে বলা হয় চলক সংবলিত পদ। আর চলক মানে সিঙ্গেল চলকটাকে বোঝাচ্ছি। তো চলক বা চলক সংবলিত পদ যেটা থাকবে আমাদের সমীকরণে, সেটিকে আমরা কি রাখবো? এক পাশে রাখবো। বলো তো কিসে রাখার চেষ্টা করব? বাম দিকে রাখার চেষ্টা করব। ওকে, এবার চলো কেস 2 তে যাওয়া যাক। কেস 2 তে কি করব? এই যে চলক বা চলক সংবলিত পদটিকে আমরা লেফট সাইডে রাখলাম। এখন তোমাকে তো শুধু চলক সংবলিত পদ দিয়ে সমীকরণটি সম্পন্ন হবে না, সাথে আরো কিছু সংখ্যা থাকবে না? তো সংখ্যাগুলো যখন চলক বা চলক সংবলিত পদের সাথে অ্যাটাচ অবস্থায় থাকবে, তখন সেগুলোর কি গতি হবে? সেগুলো মূলত আমাদেরকে রাইট সাইডে নিয়ে যাওয়ার টার্গেটে রাখতে হবে। ওকে, তাহলে আমি লিখে ফেলছি যে চলক বা চলক সংবলিত পদ ব্যতীত বাকি যা আছে তা রাইট হ্যান্ড সাইড এ রাখতে হবে। বুঝতে পেরেছো? বাকি যে অংশটি আছে সেটিকে রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে। এবার আসো কেস 3, and this is the last case. বলো কেস 3 তে আমরা কি করব? তোমরা অলরেডি যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের বলছি। সাইড চেঞ্জ যখন কথাটি আসবে, লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাওয়া বা রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে যাওয়া, যখন আমাদের সাইড চেঞ্জের ব্যাপারটি আসবে মাথায় তখনই ক্লিক করতে হবে সাইড চেঞ্জ যেহেতু হচ্ছে এখানে অবভিয়াসলি চিহ্ন চেঞ্জ হবে। কি হবে? চিহ্ন চেঞ্জ হবে। সাইড চেঞ্জ হবে আর চিহ্ন চেঞ্জ হবে না, এটা কখনোই হতে পারে না। যখনই সাইড চেঞ্জের কথা আসবে চিহ্ন চেঞ্জ হবে। বারবার বলার কারণ তোমাদের যাতে একদম মনে থাকে, একদম ভালোভাবে তোমাদের মাথায় ঢুকে যায়। ঠিক আছে, এখন চিহ্নগুলোতে আমি চেঞ্জ করব, সেটিকে আমি আমার মন মতো একটি চিহ্ন দিয়ে চেঞ্জ করব, তা তো হতে পারে না। ম্যাথ মানে একটি স্পেসিফিক নিয়ম থাকতে হবে। তো চলো নিয়মে চলে যাওয়া যাক কিভাবে আমরা চিহ্ন পরিবর্তন করব। আমি প্রথমে দুটি সাইড দেখিয়ে দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড, the another one is right hand side. ওকে, লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়ার সময় অথবা রাইট সাইড থেকে লেফট সাইডে যাওয়ার সময় কি হবে বলো তো? সংখ্যা, কোন সংখ্যার সামনে যদি প্লাস চিহ্ন থাকে, কোন সংখ্যার সামনে যদি প্লাস চিহ্ন থাকে, রাইট হ্যান্ড সাইডে গেলে সেই সংখ্যার সামনে মাইনাস চিহ্ন চলে যাবে। আই মিন সাইড চেঞ্জ করলে সেই সংখ্যার সামনে কি হয়ে যাবে? মাইনাস চিহ্ন হয়ে যাবে। আবার কোন সংখ্যার সামনে ইনটু অবস্থায় আছে সংখ্যাটি, সেটিকে আমি যদি ডান পক্ষে নিয়ে যাই বাম পক্ষ থেকে, তখন সেটির সামনে ভাগ চিহ্নটি চলে আসবে। ঠিক আছে,
ভাগ চিহ্নটি চলে আসবে। সিমিলারলি রাইট সাইডে মাইনাসে কোনো চিহ্ন আছে সেটিকে আমি লেফট সাইডে আনতে গেলে আমাদের চিহ্নটি চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, সংখ্যাটি সেম থাকবে এবং পরবর্তীতে কোনো সংখ্যার সামনে যদি রাইট সাইডে ভাগ আকারে থাকে, সংখ্যাটি যদি আমি লেফট সাইডে আনতে চাই সংখ্যাটি কিন্তু গুণ আকারে চলে আসবে। ঠিক আছে, তো এভাবে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড এবং রাইট সাইড থেকে লেফট সাইডে আনতে চিহ্নর চেঞ্জগুলো দেখে নিলাম। দেখো আমি এখানে বেশি কেস দেখাইনি, কেস মাত্র 3টে দেখিয়েছি এবং আমাদের টার্গেটটা আমরা ক্লিয়ার করেছি। এবার আমরা কিছু টাইপে চলে যাব যে অঙ্কগুলো করলে তোমরা যারা এগুলো একটু কনফিউশনে আছো, বুঝতে পারছো না, তাদের জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো এটা আগে মুছে দেওয়া যাক। এগুলো কিন্তু তোমরা একদম সুন্দর করে লিখে নিবে খাতায়। ওকে, তো লিখে নিচ্ছি টাইপ 1। প্রশ্নটি হচ্ছে 2x - 1 = 7। সমীকরণটি সমাধান করো। সমীকরণটি সমাধান করো। যখনই একটা সমীকরণ দেওয়া থাকবে এবং সমীকরণটিকে তোমাকে সমাধান করতে বলবে, আমাদের টার্গেটের কথাটা কিন্তু ভুললে চলবে না। টার্গেট কি? আমাদের চলকের মানটি বের করতে হবে। কেস অনুসারে আগালে আমরা চলকের মানটি বের করতে সুবিধা হবে বা বের করতে পারবো। ঠিক আছে, এবার চলো কেসে চলে যাওয়া যাক। ফার্স্ট কেস ছিল চলক বা চলক সংবলিত পদ কে আমরা কি করব, রাইট সাইড লেফট সাইডে রাখবো, লেফট সাইডে রাখবো। লেটস গো। 2x আমরা এটাকে লেফট সাইডে রাখলাম এবং তার সাথে বাকি অন্য সব যা আছে সেটিকে আমরা সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে যাব। তাহলে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, রাইট সাইডে আছে 7 লিখলাম, -1টিকে আমরা কি করব, ডান সাইডে নিয়ে যাব। দেখো সংখ্যার সামনে মাইনাস আছে, সাইড চেঞ্জ করলে সামনে প্লাস চলে আসবে এবং 1 যেটা আছে 1ই থাকবে। দেখো কি হচ্ছে, 2x = 8 হয়ে যাচ্ছে। এখন দেখো চতুর্থ অধ্যায়ে তোমরা করে এসেছো যে x এর সাথে 2 কি অবস্থায় আছে বলো তো? গুণ অবস্থায় আছে। x এর সাথে 2 গুণ অবস্থায় আছে। আমাদের টার্গেট সিঙ্গেল x এর মানটা বের করা। 2 সহ কি বের করা যাবে? 2x এর মানকে আমাদের এখানে বের করতে বলছে, আমাদের বের করতে হবে সিঙ্গেল চলকের মানটি। তাহলে এখানে ঝামেলা করছে কে? 2 ঝামেলা করছে। 2টাকে আমাদের সরাতে হবে। গুণ অবস্থায় আছে, সরানোর জন্য আমরা রাইট সাইডে নিয়ে গেলাম। গুণ অবস্থায় থাকলে রাইট সাইডে নিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে না? ভাগ হয়ে যাবে। চলো x এর মানটি আমরা এখানে x এভাবে রাখলাম। 8 আছে, 2 গুণ অবস্থা আছে, নিচে ডিভাইডেড হয়ে ভাগ হয়ে যাবে। 2 8 এর মধ্যে 4 4 দুগুণে 8। এখন দেখো x এর মানটি কি আসছে? 4 আসছে। এটি কিন্তু আমাদের অ্যানসার। ওকে, এটি আমাদের অ্যানসার। বুঝতে পেরেছো? এতটাই সহজ, এতটাই সহজ। এবার আমি একটু একটা দাগ দিয়ে অল্টারনেটিভ একটা নিয়মে আমি এটা আবার করিয়ে দিচ্ছি। দেখো খেয়াল করো, এটিও সহজ, এটিও অনেক ইজি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। 2x - 1 = 7। ঠিক আছে, প্রশ্নটি লিখে দিয়েছি। এবার দেখো আমাদের এই নিয়ম অনুযায়ী আমাদের টার্গেট হচ্ছে চলক বা চলক সম্বলিত পদ যেটি আছে সেটি তো থাকবেই, সাইডে যেহেতু অন্য যে কোনো কিছু আছে আমাদের প্রথম টার্গেট থাকবে অন্য যা আছে সেটিকে সরানোর জন্য আমাদের ব্যবস্থা নাও। ঠিক আছে, তো এখানে অন্য অন্য কি আছে, এটি ব্যতীত অন্য আছেই হচ্ছে -1। এখন আমাদের টার্গেট -1টাকে কিভাবে দূর করা যায়, কিভাবে বিতাড়িত করা যায়। -1টাকে দূর করার জন্য +1 আনতে হবে। এটি -1 অ্যান্টিবায়োটিক। যখন আমি +1 আনবো, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস মানে প্লাসে মাইনাসে 0 হয়ে যাবে। -1 + 1 = 0 হয়ে যাবে। তো আমরা এখানে +1 আনলে কিন্তু একদম দেখো কি হচ্ছে, 2x - 1, একটু স্পেস দিয়ে লিখি, 2x - 1। এখন আমরা উভয় পক্ষে কি করে দেব, +1 যোগ করে দিব -1 কে সরানোর জন্য। +1 এখানে লিখবে যে উভয় পক্ষে 1 যোগ করে পাই, উভয় পক্ষে 1 যোগ করে পাই। দেখো কি আসতেছে আমাদের, 2x = 8 আসতেছে।
দেখো এখন আমাদের x এর মানটা শুধু বের করতে হবে। 2 গুণ অবস্থায় আছে, উভয় পক্ষে যদি 2 দিয়ে ভাগ করে দিই, x এর সাথে যেটা আছে সেটা দিয়ে যদি আমি ভাগ করে দিই, দেখো উপরে নিচে কিন্তু কাটাকাটি চলে যাবে, শুধু x এর মানটি অবশিষ্ট থাকবে না, শুধু x এর মানটি অবশিষ্ট থাকবে। এখন আমরা কি করব তাহলে, 2x/2 = 8/2, বুঝতে পারতেছো? তুমি এখানে লিখে নিবে যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই। দেখো a2 কাটা যাচ্ছে, x = কি হচ্ছে, এখানে 4 হচ্ছে অ্যান্সার। এখানেও দেখো 4, এখানেও 4, একদম একই রকম অ্যান্সার বেরিয়েছে, দুটোই সঠিক, যেটা তোমার ভালো লাগে সেটাই করবে। তবে যখন এই নিয়মটি ফলো করবে, তোমাদেরকে বলছি আমি, এই দুটো সাইড নোট বা যে কয়টি সাইড নোট আসুক, তখন কিন্তু তোমাদের সবগুলো সাইড নোটকেই সুন্দরভাবে লিখে দিতে হবে। যদি মনে করো যে এটি খুবই অপ্রয়োজনীয়, এটি তো আমি বুঝতেই পারছি, হয়তো টিচার বুঝতে পারবে আমি এটি না দিলাম, যখন এটি না দিবে টিচারের যদি ইচ্ছা হয় তোমার জন্য 1-2 নাম্বার কেটে দিতে পারে, ঠিক আছে? তো তুমি কেন রিস্ক নেবে, তুমি সবকিছু একদম সুন্দরভাবে লিখে দিয়ে অঙ্কটি করবে। এবং এটি যদি করো তোমাদের একটু লেখা কম হবে। আমি প্রেফার করব যদি সময় কম থাকে তাহলে এভাবে করার, সময় যদি বেশি থাকে প্রথম দিকে অ্যান্সার করো, এভাবে করার। ওকে, তো তোমাদের টাইপ 1টা আশা করি ক্লিয়ার হয়েছে, মুছে দিয়ে টাইপ 2টা করাচ্ছি। মুছে দাও যাক। টাইপ 2তে আমরা দেখব উভয় সাইডে চলক থাকলে কি হয়, ঠিক আছে? দেখো 2x - 3 = 4x + 9, তোমাকে বলেছে এই সমীকরণটি সমাধান করো। তুমি যখন সমাধান করবে টার্গেট সম্পর্কে ভুলে গেলে চলবে না। টার্গেট হচ্ছে আমাদের সিঙ্গেল x এর মানটি বের করতে হবে। কেস অনুসারে আগাতে গেলে চলক সম্বলিত পদ উভয় পক্ষে আছে, আমাদের টার্গেট সবগুলোকে বাম পক্ষে আনা। বাম পক্ষে আনতে গেলে দেখো 2x এখানে 2xই থাকছে, 4x কে যখন আমি লেফট সাইডে থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে আনবো, সাইড চেঞ্জ করব, চিহ্ন চেঞ্জ হবে, সামনে প্লাস অবস্থায় আছে, এখানে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -4x = দেখো 9 আছে, এখন -3 যেটা আছে, মানে চলক সম্বলিত পদের সাথে অন্য যা আছে সেগুলোকে তো রাইট সাইডে নিতে হবে, -3 রাইট সাইডে গেলে কি হয়ে যাবে, +3 হয়ে যাবে না? এবার দেখো 2x - 4x = কি হয়, -2x, -2x = 9 এর সাথে 3 যোগ করলে কি হয়, 12 হয়, 12 হয়। এবার দেখো x এর মানটি কি আসছে, -2, -2 x এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে না, -2 x এর সাথে গুণ অবস্থায় আছে, আমরা চতুর্থ অধ্যায়ে এগুলো পড়ে এসেছি। এখন আমি যদি x এর মানটি বের করতে চাই তাহলে -2 কে আমাদেরকে সরাতে হবে, কোন দিকে, অপর সাইডে। রাইট সাইডে সরাতে গেলে আমাদের কি করতে হবে বলতো, -2টি ভাগ করতে হবে না, ভাগ করতে হবে। তো আমি x এর মানটি কি বেরোচ্ছে, 12 এরকমই থাকছে বাই -2। ওকে, দেখো x এর মানটি থাকছে -6। অনেকে কি করতে পারে বলতো, -2x মানে কি, x * -2 বলা যায়, -x * 2 দুভাবে প্রকাশ করা যায় না, -2x এটাকে দুভাবে প্রকাশ করা যায় না, দুভাবে প্রকাশ করা যায়। আমি এখানে ধরে নিছি যে এভাবে আছে, x এর সাথে -2 গুণ অবস্থা আছে, তাই আমি সম্পূর্ণ -2 কে অন্য পাশে নিয়ে গেছি। এখন তোমাদের কারো কারো তো এরকমও মনে হতে পারে যে আমি -2 একটি না ধরে, একটি অংশ না ধরে আমি -x এর সাথে 2 গুণ অবস্থা আছে এটিও কল্পনা করতে পারি। এরকম হলে কি হতো বলতো, -x টা এখানে থাকতো, শুধু 2টা কি হয়ে যেত, এই পাশে গিয়ে ভাগ হয়ে যেত, তখন কি হতো বলতো, -x = 6 হতো। তখন আবার আমাকে কি করতে হতো বলতো, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করতে হতো।
যেহেতু আমি শুধু এক্স এর মানটি বের করব, এখানে তো মাইনাস এক্স এর মান আমি বের করবো না, আমি বের করবো এক্স এর মান। মাইনাস চিহ্ন সরানোর জন্য এক্সটা আরেকটি -1 দিয়ে গুণ করতে হবে, যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এবং আমাদের শুধু এক্স এর মানটি বের হয়। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে বলো তো? এক্স ইকুয়াল টু -1 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করো, এখানে -1 দিয়ে গুণ করলে -1 × 6 ইকুয়াল টু -6 হবে। এখানে লিখে দিবে যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই, ওকে। আবার দেখো, এটিকে তুমি আর কিভাবে করতে পারতে সেটি তুমি বাসায় হোমওয়ার্ক করবে, ঠিক আছে? সেটিকে তুমি বাসায় হোমওয়ার্ক করবে। তুমি এটা এপাশে এনে এরকম যে করলে, এভাবে না করে আর কিভাবে করতে পারতে সেটি তোমাদের চিন্তা করার জন্য ছেড়ে দিলাম। এবার আসো টাইপ 3 তে যাই, এটা মুছে দিলাম, ঠিক আছে? তো টাইপ 3 তে চলে এসেছি। টাইপ 3 কোশ্চেনটা লেখা যাক। সমীকরণটি সমাধান করো। বারবার কি লিখতে হবে প্রশ্ন? লিখতে হবে না, আশা করছি তোমরা বুঝতে পারছো যে এখানে আমি সমীকরণটা লিখেছি, এটা সমাধান করতে বলছে। প্রশ্ন দেখে একটা হ্যাপি, একটা স্মাইলিং একটা ফেস আসতেছে না তোমাদের? একটা স্মাইলিং ফেস কাজ করতেছে। প্রশ্ন দেখে অ্যান্সার বলে দেওয়া সম্ভব এই টাইপটাতে। এক্স্যাক্টলি তাই, প্রশ্ন দেখে তুমি এটাতে অ্যান্সার বলে দিতে পারবে। কারণ এর আগের গুলাতে আরো হাবি জাবি অনেক কিছু ছিল চলক সম্বলিত পদের সাথে, কিন্তু দেখো এখানে একদম কাজটা আরো ইজি করে দিছে। শুধু ইনটু অবস্থায় রাখছে। আমাদের টার্গেট শুধু সিঙ্গেল এক্স এর মানটা বের করা, এক্স এর সাথে যা আছে সেগুলোকে বিতাড়িত করা, বা সেগুলোকে বিতাড়িত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এখন বিতাড়িত করার জন্য কি করতে হবে? ম্যাথে তো এমনি এটা মুছে দিলাম, হয়ে গেল x = 21 হবে? হবে না। তো আমাদের কি করতে হবে? 7x = 21 আছে, x এর সাথে 7 কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি 7 কে সরাতে চাই, আমরা অপর পক্ষে গিয়ে সেটাকে কি করে দিব? ভাগ করে দিব। x = 21/7, x এর মান কি আসতেছে? 3 আসতেছে। x এর মান 3 আসতেছে। তো তোমরা ভাগটা এখানে দুইভাবে বলতে পারতে, যে তুমি এভাবে না করে যে x = 21/7, সেম একদম সেম জিনিস মিন করতেছে দুইটাই। তবে আমি তোমাদেরকে কি প্রেফার করব জানো? আমি তোমাদেরকে এটা প্রেফার করব, এটা প্রেফার করব না। কারণ কি? কারণ হচ্ছে তোমরা যখন এক্সাম হলে বসবে, মাথা প্রচন্ড প্রেশার কাজ করবে। 21/7 না দিয়ে তোমরা এরকমও করতে পারো, সাইড চেঞ্জের বেলায় তোমাদের মাথায় টা লেগে গেল, তোমরা লিখলা 7/21। দেখো একদম অর্থটা পুরো চেঞ্জ হয়ে গেছে না? মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে, অ্যান্সারটাও মিলবে না, পুরো অঙ্কটা কাটা খাবে। কি দরকার রিস্ক নেওয়ার, তাই না? যারা বোঝো ভালোভাবে, কখনো ভুল হয় না, ইটস ওকে, করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমি বলছি সবার জন্য। তো সবার জন্য তোমাকে কি করতে হবে? ডিভাইডেড বাই নিচে 7টা আনা তোমার জন্য কি বেটার। এটা করলে কি হবে না? কখনো ভুল হবে না। কখনোই ভাগের ক্ষেত্রে তুমি ভুল করার পসিবিলিটি কমে যাবে, কখনো ভুল করবে না। কি করবে? যেটা আছে এক্স এর সাথে সহগ আকার যেটা আছে, আমি যখন সেটাকে সাইড চেঞ্জ করব, তখন সেটা সবসময় কি হবে বলতো? ডিভাইডেড একটা চিহ্ন হবে, দেন আমরা তার নিচে আমরা 7টাকে লিখবো। মূলত এটি সবসময় কি হবে বলতো? ভাজকের হিসেবে কাজ করবে, ভাজক হবে সবসময়, ঠিক আছে? আমার এক্স এর সাথে যেটি সহগ আছে সেটি দেখো অপর পাশে গিয়ে ভাজক হয়ে যাচ্ছে। এরকম ভাবে তোমার এই সাইডে গুণ অবস্থায় যা থাকবে, ওই সাইডে গেলে সেটি সবসময় ভাজক হবে, এবং সবসময় কি হবে? এটি সেই যে সংখ্যা থাকবে তার নিচে অবস্থান করবে ভাগ হিসেবে, ঠিক আছে? তো আমি আশা করি তোমরা টাইপ 3টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিচ্ছি। টাইপ 4টা এরকমই ইজি টাইপ, তোমরা এগুলো দেখে মানে অনেক খুশি হয়ে যাবে আর কি। তো চলো টাইপ 4-এ যাওয়া যাক। সমীকরণটি সমাধান করো।
দেখো এখানে তোমাকে এক্স এর সাথে কোনো সহগও দেয় নাই যে তোমাকে অনেক কাহিনী করতে হবে, এরকম কিছুই দেয় নেই। সিঙ্গেল একটা লাইন তোমাকে বলছে সমীকরণটা সমাধান করতে। সমীকরণে কিভাবে সমাধান করবে, সিঙ্গেল ভাবে এক্স এর মানটা মানে এক্সটা দেওয়াই আছে, সিঙ্গেল ভাবে এক্স দেওয়াই আছে। আমাদের টার্গেট এক্সটাকে লেফট সাইডে রেখে আর বাকিগুলোকে রাইট সাইডে নিয়ে গেলে এক্স এর মানটা বের হয়ে যাবে। এটা একদম ইজি। দেখো এক্সটার মান আমি শুধু এক্সটাকে আমি কি করব বলতো, লেফট সাইডে রাখলাম। শুধু এক্সটাকে আমি লেফট সাইডে রাখলাম। টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। দেখো -3 ওদিকে গেলে কি হয়ে যাবে, +3 হয়ে যাবে। ঠিক আছে, এটা তো তোমরা এখন বুঝতেই পারতেছো। 17 সাথে 3 যোগ করলে 20। এক্স এর মান কি হচ্ছে বলতো, এক্স এর মান 20 হচ্ছে। এটা আমাদের ছিল কি টাইপ 3 আলোচনা। তো টাইপ 1 আর 2 একটু বোঝার ব্যাপার ছিল, তারপরে 3 4টা তো তোমরা একদম ইজি ভাবে বুঝতে পেরেছো। এটা এতটা বেশি বেগ পেতে হয়নি বোঝার জন্য। এখন তোমাদের যেই কথার অঙ্কগুলো থাকে, যে তোমাকে কথায় অনেক কিছু বলে দিল, সেখান থেকে তোমাকে সমীকরণের লাইনটা বের করতে হয়। সমীকরণটা তোমাকে কি করতে হয়, কথা থেকে বের করতে হয়, কথাটা বুঝে বের করতে হয়। তো এরকম অঙ্কগুলো নর্মাল সৃজনশীলে আমাদের উদ্দীপকে যে কথাগুলো বলে সেখান থেকে আমাদের বের করতে হয়। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি মাথায় রাখতে হবে বলতো, কিছু একটা ট্রিক্স মাথায় রাখতে হবে এবং কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো কি, তোমাকে যখন কথার অঙ্কে যতগুলো, যতটি, যে সংখ্যক, যে কয়টি, যে পরিমাণ, কোন সংখ্যার, কোন সংখ্যার, এই যে বিষয়গুলো তোমাকে প্রশ্নে বলবে, তখন তুমি কি করবে, উল্লেখ থাকবে যতগুলো, যতটি, যে সংখ্যক, যে কয়টি, যে পরিমাণ, কোন সংখ্যার, কোন সংখ্যার। ঠিক আছে, এই বিষয়গুলো যখন থাকবে তুমি বুঝতেই পারতেছো যে এখানে আমাকে ক্লিয়ার করে বলে দেয়নি যে নির্দিষ্ট সংখ্যক কয়টি। ঠিক আছে, সংখ্যায় বলে দেয়নি যে আমাকে কয়টি আছে, এখানে এখানে কি 10টি আছে, 17টি আছে, না একটি আছে, না দুটি আছে, কিছুই বলে দেয়নি। কোন সংখ্যা সেটিও বলে দেয়নি, বলেছে বের করতে। কোন সংখ্যার সামথিং অনেক কিছু সম্পর্ক দিয়ে বলছে যে সংখ্যাটি বের করো। তো কোন সংখ্যা আমি তো জানি না, কি পরিমাণ জানি না, কয়টি আছে, কি আছে, কিচ্ছু জানি না। প্রশ্নে যখন এরকম কিছু মানে অজানা, পুরোটাই অজানার উপরে রেখে দিবে, তোমাকে অজানা একটা ধোঁয়াশার উপরে রেখে দিবে, তুমি জানো না যে এখানে কয়টি আছে, তখন তোমার ফার্স্ট টার্গেটটা কি? ফার্স্ট টার্গেট হচ্ছে ধরে নেব অজানা সেই জিনিসটি এক্স অর যে কোনো চলক, চলক কিন্তু এক্স বা এক্স অথবা যে কোনো চলক ধরে নিতে পারো। তাহলে আমরা কি বুঝলাম, যে যখন এরকম অজানার উপরে তোমাকে রেখে দেবে, তখন অজানা বা অজ্ঞাত রাশি বা চলক ধরে নিতে হবে। ঠিক আছে, তখন আমরা কি ধরে নেব, এই টাইপের অঙ্কগুলোতে আমরা ধরে নেব যে অজানা যেটি থাকবে, সংখ্যাটি যদি থাকে, রাশিটি যদি থাকে, মার্বেল থাকে, চকলেট থাকে, যা থাকুক, অজানা সেই জিনিসটি এক্স, বা অজানা চকলেটের পরিমাণ এক্সটি, অজানা টাকার পরিমাণ এতটি, এত টাকা। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। এবার আমরা একটু অঙ্কে চলে যাচ্ছি, যদি বুঝতে পারো অঙ্ক একটু ধরা বেশি সহজ হয়ে যাবে। তো চলো এটা মুছে দিই। হ্যাঁ,
ম্যাথ ওয়ানে তোমাকে কি বললো বলো তো? রিতার কাছে যে কয়টি চকলেট আছে সাদিয়ার কাছে তা থেকে 5টি চকলেট কম আছে। রিতা ও সাদিয়ার চকলেটের পরিমাণকে তোমরা কি আমার সাথে লিখতেছো? লিখতে হবে কিন্তু এক্স এর মাধ্যমে প্রকাশ করো। প্রকাশ করো। প্রশ্নটা পড়ো কি বলছে। রিতার কাছে যে কয়টি চকলেট আছে সাদিয়ার কাছে তা থেকে 5টি চকলেট কম আছে। কম। রিতা ও সাদিয়ার চকলেটের পরিমাণকে এক্স এর মাধ্যমে প্রকাশ করো। চলকের মানটা এখানে এক্স উল্লেখ করে দিছে, যেখানে চলক কি ধরবা? এক্স ধরবা। ঠিক আছে, তো চলক এক্স ধরবো। কোথায় ধরবো বলো তো? যে কয়টি চকলেট আছে, আন্ডারলাইন লাইন, যে কয়টি চকলেট আছে। আমি কি জানি কয়টি চকলেট আছে রিতার কাছে? জানলে তো আমি সুন্দর মাইনাস দিয়ে বের করে ফেলতে পারতাম। জানি না তো কয়টা আছে, অজানা। ধরে নেব কি চলক দিয়ে। কি চলক? এক্স বলে দিছে এক্স। ধরি রিতার কাছে এক্সটি চকলেট আছে। ধরি রিতার কাছে এক্সটি চকলেট আছে। রিতার কাছে এক্সটি চকলেট আছে। এখন সাদিয়ার কাছে কয়টি আছে? সুতরাং সাদিয়ার কাছে কয়টি আছে? সাদিয়ার কাছে আছে কয়টি বলো তো? সাদিয়ার কাছে তা থেকে 5টি কম আছে। 5টি চকলেট কম আছে। তা থেকে, কিসের থেকে? রিতার চকলেটের পরিমাণ থেকে। রিতার চকলেটের পরিমাণ ধরেছি এক্স, তাহলে এক্স থেকে কয়টি চকলেট কম আছে বলতো? 5টি চকলেট কম আছে। কম বেশি ব্যাপারটা তো এই বয়সে বোঝার কথা। আমি জানি তোমরা সবাই জানো বেশি মানে কি যোগ, কম মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে 5টি চকলেট কম আছে মানে কি এক্স মাইনাস 5 না? কারণ ওর কাছে পরিমাণ কি, রিতার কাছে চকলেটের পরিমাণ এক্সটি, সেখান থেকে সাদিয়ার কি আছে, তার থেকেও 5টি চকলেট কম আছে। তাহলে সাদিয়ার কাছে আছে কি এতটি চকলেট। সাদিয়ার কাছে আছে এতটি চকলেট। দেখো তো আমাদের অঙ্ক কি আরো করতে হবে? প্রশ্ন কি বলছে? এক্স এর মাধ্যমে প্রকাশ করো দুজনের চকলেটের পরিমাণকে। দেখো দুজনের চকলেটের পরিমাণ কি এক্স এর মাধ্যমে আমাদের প্রকাশ করা হয়েছে না? তাহলে কিন্তু অঙ্ক কিন্তু এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছো। চলো আর একটা করা যাক। এটা মুছে দিচ্ছি, কেমন? এটা মুছে দিচ্ছি। আমার সাথে সাথে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার লাভ। ম্যাথ টুতে আমি বলতে চাচ্ছি আয়তক্ষেত্র নিয়ে কথা। ঠিক আছে, আয়তক্ষেত্র তো তোমরা সবাই জানো। আয়তক্ষেত্র বিষয়টা কি? আয়তক্ষেত্র হচ্ছে এরকম দেখতে। ঠিক আছে, আয়তক্ষেত্র এরকম দেখতে। এখন আমি বললাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যত, প্রস্থ তার থেকে কত? 5 গুণ কম। বললাম দৈর্ঘ্য ও প্রস্থকে এক্স
এর মাধ্যমে প্রকাশ করো। প্রশ্নটা আরেকবার পড়ো, কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যত, প্রস্থ তার থেকে 5 গুণ কম। আবার দেখো, যত কত জানো? জানো না, বিষয়টি কি? অজানা, বিষয়টি অজানা। ধরে নিবে একটি চলক দিয়ে, চলকের মানে এখানে বলে দিছে এক্স, না বললেও আমরা এক্স ওয়াই জেড যে কোনো একটা ধরে নিতাম। তাহলে বলি যে কি লিখবো? প্রথমে আমি ধরে নিব, কি ধরে নিব? ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যত। তাহলে দৈর্ঘ্য কত জানি না, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স মিটার ধরে নিয়েছি। এখন বলছে যে প্রস্থ তার থেকে 5 গুণ কম। প্রস্থ তার থেকে, কার থেকে? তার থেকে মানে কার থেকে? দৈর্ঘ্য থেকে না, দৈর্ঘ্য থেকে না, তার থেকে মানে দৈর্ঘ্য থেকে। প্রস্থ দৈর্ঘ্য থেকে কত গুণ কম? 5 গুণ কম। তাহলে সুতরাং প্রস্থ ইকুয়াল কি হবে? দৈর্ঘ্য থেকে 5 কম। সরি, এখানে গুণ হবে না, দৈর্ঘ্য থেকে 5 কম, 5 কম। যাই হোক, এটা তোমরা একটু ঠিক করে নেবে। দৈর্ঘ্য থেকে কত কম? 5 কম। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x, দৈর্ঘ্য থেকে 5 কম, কম মানে মাইনাস, তাহলে -5। প্রস্থ ইকুয়াল টু এত মিটার। দেখো তো আমাদের কি অ্যান্সারটা হয়ে গেছে না? দৈর্ঘ্য প্রস্থকে x এর মাধ্যমে প্রকাশ করে, দৈর্ঘ্য আর প্রস্থকে আমি x এর মাধ্যমে প্রকাশ করছি। আমি প্রশ্নটাকে আরেকটু বর্ধিত করে বললাম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। কি বললাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। কি হবে বলতো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা সবাই জানি। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করব? দৈর্ঘ্যর মানটা আমরা ধরে নিছি, প্রস্থের মানটাও ধরে নিছি। তাহলে দেখো, সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, x ইন্টু আমি না লিখলে এখানে ইন্টু বোঝাবে, x ইন্টু x মাইনাস 5 গুণ করো x স্কয়ার, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার মাইনাস হবে 5 ইন্টু x সমান 5x, x স্কয়ার মাইনাস 5x। ক্ষেত্রফল কি? এত বর্গমিটার না, এত বর্গমিটার। একক সবসময় খেয়াল রাখবে, একক কিন্তু কখনো কি বাদ দেওয়া যাবে না। এককের উপরে নাম্বার আছে, একক না লিখলে তোমাকে নাম্বার কেটে দিতে পারে। অবশ্যই একক লিখবে। ক্ষেত্রফল একক বর্গমিটার, দৈর্ঘ্যের একক মিটার, অবশ্যই সবসময় এটা লিখবে। তাহলে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমি বের করছি, প্রস্থ বের করছি, ক্ষেত্রফল বের করছি, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে যা আসছে তাই। যদি এটার মান দেওয়া থাকে সেখান থেকে আমি সমীকরণ বের করবো, যে ক্ষেত্রফল যদি ধরো 30 অথবা 25 দেওয়া থাকলো, তাহলে x স্কয়ার মাইনাস 5x ইকুয়াল টু ওই 30 বা 25 যা দেওয়া থাকে সেটা দিয়ে আমি x এর মানটাও বের করতে পারবো। আমি এই ক্ষেত্রফল পর্যন্ত দেখালাম। এখন যদি বলি পরিসীমা কত, আয়তক্ষেত্রের পরিসীমা কত? আমরা সবাই জানি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সবাই জানি আমরা। আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সবাই জানি। তাহলে পরিসীমা, সুতরাং পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু, এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের মানটা যোগ করতে হবে। দৈর্ঘ্যের মান x দেওয়া মানে ধরে নিছি, আর প্রস্থের মান কত ধরছি? x মাইনাস 5। তাহলে প্লাস x, দেখো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, তাহলে মাইনাস 5। ঠিক আছে? তোমরা যারা এখনো মানে চিহ্ন এখনো বোঝো না, তারা এভাবে করবা, যেভাবে যে x প্লাস x মাইনাস 5, দেখো x প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস 5। ঠিক আছে? এটা বিগিনারদের জন্য, আর যারা মোটামুটি একটু বুঝতে পারো তাদের জন্য এভাবে করলে হবে। 2 ইন্টু, দেখো x প্লাস x সমান কি হবে? 2x মাইনাস 5 হবে, তারপর 2 দিয়ে গুণ করে দাও, 2 দুগুণে 4x মাইনাস কি 10, 5 দুগুণে 10, তাহলে 4x মাইনাস 10। পরিসীমার মানে যদি কিছু দেওয়া থাকে সেখান থেকে আমি সমীকরণ বের করে এই x এর মানটাও বের করতে পারবো। যেহেতু আমি এখানে কিছু দেওয়া নেই, আমি পরিসীমা পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে পরিসীমা বের করতে পারবো আমরা, এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো, দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবো। ঠিক আছে? তোমাকে আয়তক্ষেত্র না বলে সামান্তরিক
বললে কিন্তু বলতে পারে। সামান্তরিক হলেও কিন্তু আমাদের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থই হবে এবং আমাদের সবকিছু মোটামুটি সেম থাকবে। তারপরে যদি আমি এখানে বর্গ বলি, বর্গের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে না, তখন কিন্তু ক্ষেত্রফল কি হয়ে যাবে, এক বাহু স্কয়ার। ঠিক আছে, এক বাহু স্কয়ার। বর্গের কর্ণের সূত্র তোমাকে এখানে বলতে পারে যে বর্গের কর্ণের সূত্র কোনো কিছু চাইতে পারে। বর্গের কর্ণের সূত্র কিন্তু √2a। এ মানে কি, এ মানে হচ্ছে এক বাহু, এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। এগুলো আমি কি বললাম, এগুলো আমি জানার জন্য বললাম যে তোমাকে যদি বর্গক্ষেত্র দিয়ে দেয় প্রশ্নে, তখন তুমি এটাকে কিভাবে হ্যান্ডেল করবে। ঠিক আছে, তুমি সূত্র জানলে সেই সূত্র অনুসারে বসাবে, যে এই সম্পর্কগুলো দেওয়া আছে সেই সম্পর্কগুলো চলকের মাধ্যমে প্রকাশ করে স্টেপ বাই স্টেপ আগাবে এভাবে। ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি, ম্যাথ 3 তে চলে যাচ্ছি। ম্যাথ 3 তে দেখো, ম্যাথ 3 তে আমি একটি অনুপাত দিয়ে বলবো, একটি অনুপাত দিয়ে আমি ম্যাথ 3 তে বলবো যে 2:3 এর পূর্ব পদের সাথে সাথে কত যোগ করলে 5:1 হবে। 2:3 এর পূর্ব পদের সাথে কত যোগ করলে 5:1 হবে। খেয়াল করো, 2:3 মানে কি, 2/3 এর পূর্বপদ মানে কি 2, দুটার মধ্যে কি, এটা পরবর্তী নেক্সটে বলছে, লাস্টে বলছে, আর এটা কি আগে বলছে না, আগে বলছে মানে কি পূর্বপদ বলছে না, তাহলে পূর্বপদ হচ্ছে 2। এখন 2 এর সাথে কত যোগ করলে আই নো, কত যোগ করলে আই ডোন্ট নো, আমি জানি না কত যোগ করলে, জানি না, অজানা, ধরে নিব, চলো x ধরি। পূর্বপদ 2 এর সাথে কত যোগ করলে, x যোগ করলে আমার অনুপাতটা কি হবে, 5:1 হবে। ওকে, ধরে নিচ্ছি, লিখলাম ধরি পূর্বপদ 2 এর সাথে x যোগ করলে 5:1 হবে। প্রশ্ন মতে দেখো কিভাবে লিখবো আমি। প্রশ্ন মতে 2/3 এটা আগে ছিল, আমি পূর্বপদের সাথে x যোগ করে দিছি এবং এটার সম্পূর্ণটার মান আমার কি হবে, 5:1 হয়ে যাবে। 5:1 হয়ে যাবে। তখন ভগ্নাংশ আকারে থাকলে সিম্পলিফাই করার জন্য প্রথমে কি করতে হবে, আড়াআড়ি ভাবে গুণ করে একটি নির্দিষ্ট এক লাইনের মধ্যে আনার চেষ্টা করতে হবে। তো আমি এখানে আড়াআড়ি ভাবে গুণ করব, 2 + x, এখানে 1 দিয়ে গুণ করলে এটাই থাকে, ইকুয়াল টু 3 × 5। 3 × 5 সমান কি হবে বলো তো, 15 হবে না। এখন দেখো x কে সিঙ্গেল অবস্থায় রেখে আমার x এর মানটা বের করাই টার্গেট। x কে আমরা লেফট সাইডে রাখবো এবং বাকি যা আছে সেগুলোকে কি করব, রাইট সাইডে নিয়ে যাব। রাইট সাইডে যখন নিয়ে যাব, সাইড চেঞ্জ মানে চিহ্ন চেঞ্জ। 15 + 2 আছে, কি হয়ে যাবে, -2 হয়ে যাবে। x = 13। দিস ইজ দ্য অ্যান্সার। বলো এখানে কি হবে, 2/3 এর পূর্ব পদের সাথে 13 যোগ করলে 5:1 হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এটা মুছে ফেলি, এটা আমরা মুছে দিচ্ছি। এবার তোমাদেরকে যদি এখন একটা নর্মাল অঙ্ক আমি দিই, যে এরকম একটা অঙ্ক দিলাম যে কোনো সংখ্যার 7 গুণ থেকে 4 বা 3 বিয়োগ করলে সেটির 4 বা 3 বিয়োগ করলে বিয়োগফলটি মনে করো যে 22 হলো। তো তোমাকে বলে যে সমীকরণ আকারে প্রকাশ করে এটি সমাধান করো। তাহলে তোমাকে আমি মুখেই বলছি যে কোনো সংখ্যার 7 গুণ মানে কি, ধরি সংখ্যাটি, অজানা সংখ্যাটি কি x, যেহেতু আমি সংখ্যাটি জানি না ধরে নেব x। তাহলে কোনো সংখ্যার 7 গুণ মানে কি 7x। তারপর বলছে কোন সংখ্যা 7 গুণ থেকে বললো যে তোমাকে হচ্ছে 3 বিয়োগ করলে অজানা সংখ্যাটি কি হবে, 22 হবে। তাহলে কি হবে, নেক্সট লাইনে 7x = 22 + 3
কি হবে 7x ইকুয়াল টু 25। দেখো x এর মানটা কি হয়ে যাচ্ছে 25/7, এখানে গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, x এর মানটা 25/7। দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। তোমাকে এভাবে যদি তোমাকে কোনো সংখ্যা এরকম ভাবে বলে দিল, তখন তোমরা কি সেখান থেকে সুন্দরভাবে সমীকরণটি বের করতে পারবে না? অবশ্যই পারবে। তুমি সেখানে কি করবে, প্রথমে হচ্ছে যেরকম গুণ অবস্থায় বলবে সেভাবে লিখবে, বিয়োগ করলে কত বিয়োগ করলে সেটা লিখবে, বিয়োগ ফলটা কত হবে সেভাবে লিখবে, যদি বলতো যোগ করলে এখানে প্লাস দিতা, এরকম যোগফল এরকম হবে এভাবে লিখতা, যদি বলতো ভাগ করলে ভাগ দিতা, ভাগ দিতা, তারপর বলতো যে ভাগফল এত হবে, তখন এখানে ইকুয়াল টু সেটা হতো। তো এগুলো তোমার হচ্ছে এভাবেই করতে হবে, বুঝতে পেরেছো? তো আমি এটা মুছে দিচ্ছি। এখন তোমাদের এই চ্যাপ্টারের বেসিক শেষ হয়েছে, তোমাদেরকে এই চ্যাপ্টার রিলেটেড অঙ্কগুলো যেগুলো ছিল সেগুলো শেষ হয়েছে। এবার আমি একটি সৃজনশীল তোমাদেরকে পড়াতে চাই, খুবই মজাদার সৃজনশীলটি। আশা করি এতক্ষণ যারা দেখেছো এই সৃজনশীলটা করলে তোমাদের মন আরো ভালো হয়ে যাবে, আর যারা বুঝতেছো না তারাও করো, ঠিক আছে? তো সৃজনশীলটা আমি লিখে ফেলছি। সৃজনশীল, সৃজনশীল। তো আমি এখানে কোশ্চেনটা তুলে নিচ্ছি, প্রশ্নটা আমি লিখে ফেলেছি। ক নম্বর প্রশ্নে যাওয়া যাক। ক নম্বরে বলেছে দুটি ক্রমিক সংখ্যার যোগফল 5 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? যেহেতু বলেছে দুটি ক্রমিক সংখ্যা, আমাদের বুঝতে হবে ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়। ক্রমিক সংখ্যা বলতে কি বোঝায়? সলিউশন। ক নম্বরে যাই। ক্রমিক সংখ্যা বলতে বোঝায় 1 2 3 4 5 এভাবে চলতেই থাকবে, মানে ক্রমান্বয়ে যাবে, একটা সংখ্যার পর পরবর্তী সংখ্যা, তারপর তার পরবর্তী সংখ্যা, এভাবেই চলতে থাকবে, সেটাকে বলা হয় ক্রমিক সংখ্যা, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব, সমীকরণ তৈরি করতে হবে, কারণ সমীকরণ না তৈরি করলে আমরা দ্বিতীয় সংখ্যাটি বের করতে পারবো না। সমীকরণ তৈরি করার জন্য এখানে একটি সিরিজ আকারে যাচ্ছে কিনা, একটি ধারায় চলছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো দেখো এখানে যখন আমি দেখব যে প্রথমটা থেকে দ্বিতীয়টাতে যাওয়ার সময় আমাকে কত যোগ করতে হচ্ছে, প্রথমটা থেকে দ্বিতীয়টাতে যাওয়ার সময় আমাকে 1 যোগ করতে হচ্ছে, ঠিক আছে? আবার দ্বিতীয়টা থেকে তৃতীয়টাতে যাওয়ার সময় কত যোগ করতে হচ্ছে, 2 এর সাথে 1 যোগ করলে কিন্তু 3 পাচ্ছি, এভাবে 3 এর সাথে 1 যোগ করলে আমরা 4 পাচ্ছি, 4 এর সাথে 1 যোগ করলে আমরা 5 পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ক্রমিক সংখ্যা বলতে বোঝায় এরকম ক্রমান্বয়ে যেতে থাকবে, এবং প্রত্যেকটা সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যায় যেতে গেলে আমাদেরকে 1 যোগ করতে হচ্ছে। ক্লিয়ার? এখন আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটি x। কথা হচ্ছে আমি x কেন ধরবো, এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে আমি যেহেতু এখানে 1 2 3 4 দিয়ে বুঝালাম, আমি প্রথম সংখ্যাটি 1 কেন ধরলাম না? আমি প্রথম সংখ্যাটি তো 1ও ধরতে পারতাম, কেন আমি 1 ধরলাম না? কথা হচ্ছে তোমাকে তো এখানে 1 থেকে শুরু হয়েছে, এটা কে বলেছে? আমি তো তোমাকে বলেছি ক্রমিক সংখ্যা বলতে বোঝায় 1 2 3 4 এভাবে যেতে থাকবে, কিন্তু তোমাকে প্রশ্নে যেই দুটি ক্রমিক সংখ্যার কথা বলেছে সেই দুটি ক্রমিক সংখ্যা কি 1 2 কিনা আমরা কি জানি? আমরা কিন্তু জানি না। যে কোনো ক্রমিক সংখ্যা যেখান থেকে শুরু হোক না কেন হতে পারে, যে কোনো জায়গা থেকেই শুরু হতে পারে। তাই আমরা যেহেতু জানি না, অজানা, আমরা একটি চলক দিয়ে ধরে নিব। তো প্রথম ক্রমিক সংখ্যাটিকে আমি যদি x ধরে নিই, তাহলে বলো তো দ্বিতীয় ক্রমিক সংখ্যা মানে তার পরবর্তী যে ক্রমিক সংখ্যাটি আছে সেটি বের করার জন্য প্রথম ক্রমিক সংখ্যার সাথে 1 যোগ করতে হবে কি না? না, 1 যোগ করতে হবে। এখন দেখো তুমি কিন্তু সুন্দর করে ছলে বলে কৌশলে সেই প্রথম ক্রমিক সংখ্যা এবং দ্বিতীয় ক্রমিক সংখ্যা দুটোই বের করে ফেলতে পারছো। এখন আমি কি করব, যেহেতু অজানা সংখ্যা আমি সব প্রথমেই লিখব যে ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি x এবং দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি x প্লাস 1। এটা আমার কি প্রথম কাজ। তাহলে বোঝা শেষ হলে আমরা লিখব এখানে এভাবে যে ধরি প্রথম ক্রমিক সংখ্যা x ও দ্বিতীয় ক্রমিক
সংখ্যা x প্লাস 1, আমার সাথে করতে হবে কিন্তু, হাতে কলমে প্র্যাকটিস না করলে তোমার মনে থাকবে না, বুঝতে পারবে ঠিকই। প্রশ্ন মতে দেখো কি বলছে, সেই দুটো ক্রমিক সংখ্যার যোগফল 5, যোগফল 5, দুটো ক্রমিক সংখ্যার যোগফল 5 আমরা লিখে নিচ্ছি, প্রথম ক্রমিক সংখ্যা প্লাস দ্বিতীয় ক্রমিক সংখ্যা ইকুয়াল টু কি 5। ক্লিয়ার? এখন বলছে দ্বিতীয় সংখ্যাটা, আচ্ছা ওখানে না যাওয়ার আগে x এর মানটা তো বের করতে পারি, x এর মানটা বের করি। x প্লাস x ইকুয়াল টু 2x প্লাস 1 ইকুয়াল টু 5। দেখো চলো সংকলিত পদটিকে লেফট সাইডে রেখে সংখ্যাটিকে রাইট সাইডে নিয়ে চিহ্ন পরিবর্তন করে -1 লিখলাম। এখানে আসতেছে 2x ইকুয়াল টু 4। x এর মান দেখো বের করতে হবে, 2টাকে ওদিকে নিয়ে গিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 2 দুগুণে 4, 2 এর মান 4/2 সমান কি, x এর মানটা আসতেছে 2। এখন দেখো বলছে দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি বের করতে বলছে। দ্বিতীয় সংখ্যাটি কি, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হচ্ছে x প্লাস 1, x প্লাস 1 না, তাহলে আমি x এর মানটা জানি, তাহলে কি লিখবো, সুতরাং দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি কি হবে বলতো, ইকুয়াল টু x প্লাস 1, x এর মান 2 প্লাস 1 ইকুয়াল টু 3। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আই হোপ তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে খুব সুন্দরভাবে। তাহলে চলো খ নাম্বারে যাওয়া যাক। ক নাম্বারটা আমি মুছে দিলাম। এই ক্রমিক সংখ্যার অঙ্কগুলো না অনেক ইন্টারেস্টিং এবং অনেক সহজ। অন্যান্য কথার অঙ্কের তুলনায় ক্রমিক সংখ্যার অঙ্কগুলো অনেক বেশি সহজ। তোমাকে জাস্ট সিকোয়েন্স অনুসারে দেখতে হবে কত যোগ করে করে আগালে আমাকে এখানে মিলে যাচ্ছে, সেটা যোগ করবে একটা চলকের সাথে। ঠিক আছে? এখন দেখো খ নাম্বারে বলেছে 1 নং হতে ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি কত। 1 নং এ কি বলেছে, 3টি ক্রমিক জোড় সংখ্যার যোগফল, 3টি ক্রমিক জোড় সংখ্যা, 3টা ক্রমিক জোড় সংখ্যা। এই পর্যন্ত দেখি। আমরা জোড় সংখ্যা বলতে কি বুঝি, মাথায় আসে প্রথমে 2 4 6 8 10 12 এভাবে চলতে থাকবে। এখন বলছে যে 3টা ক্রমিক জোড় সংখ্যা, 3টার কথা বলছে, আমি 3টা নিয়ে কাজ করছি, বাকিগুলো মুছে দিচ্ছি আপাতত। দেখো এখন পূর্বের মতো আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমাদেরকে এখানে সিরিয়ালটা থেকে একটা সমীকরণ আকারে লিখতে হবে, তা আমাদেরকে এখানে সিকোয়েন্সটা বুঝতে হবে, কত করে করে যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাচ্ছে। দেখো এখানে কি 2 এর সাথে কিন্তু 2 যোগ করলে 4 পাওয়া যায়, 4 এর সাথে আবার 2 যোগ করলে 6 পাওয়া যাচ্ছে। এভাবে দেখো আমি 2 যোগ করে করে কিন্তু আগাতে পারতেছি। 6 এর সাথে আবার 2 যোগ করলে 8, 8 এর সাথে আবার 2 যোগ করলে 10। দেখো সবগুলো কিন্তু মিলে যাবে। এখন আমার সিকোয়েন্সটা বুঝতে পারছি যে আমাকে এখানে 2 যোগ করে করে আগাতে হবে। এখানে বলছে 3টা ক্রমিক জোড় সংখ্যা, 2 থেকে শুরু হবে বলছে, বলে নাই কোন 3টা ক্রমিক জোড় সংখ্যা, উই ডোন্ট নো। তাই আমরা ধরে নিব কি, ধরি প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি কি x ধরে নিলাম। ঠিক আছে? প্রথমটা যদি x হয়, দ্বিতীয়টা যখন বের করব, দ্বিতীয়টা কি হবে বলতো, প্রথমটার সাথে 2 যোগ হবে না। তৃতীয়টা যখন বের করব, দ্বিতীয়টার সাথে, এই যে দ্বিতীয়টা লিখলাম, দ্বিতীয়টার সাথে আবার 2 যোগ হবে না। এই দেখো 4 এর সাথে কিন্তু 2 যোগ হবে, 2 এর সাথে কিন্তু 2 যোগ করলে 6 পাওয়া যাবে না, 4 এর সাথে 2 যোগ করলে 6 পাওয়া যাবে। তাই দ্বিতীয়টা লিখলাম, তার সাথে আবার 2 যোগ করতে হবে। দেখো এটা কি আসতেছে, x প্লাস 4 আসতেছে, 2 প্লাস 2 সমান 4। তাহলে প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি x, দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যাটি x প্লাস 2, তৃতীয় ক্রমিক জোড় সংখ্যাটি x প্লাস 4। ইজ দ্যাট ক্লিয়ার? এখন যদি তোমার কাছে এটুকু ক্লিয়ার হয়ে থাকে, আমি এটা মুছে দিয়ে লিখবো যে ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি এরকম, দ্বিতীয় এত, তৃতীয় এত। ঠিক আছে? তৃতীয় ক্রমিক জোড় সংখ্যাটি আমি এভাবে লিখে নিব। প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি x, দ্বিতীয় ও তৃতীয় ক্রমিক জোড় সংখ্যাটি বা সংখ্যাগুলো
যথাক্রমে ইউজ করবে, ঠিক আছে? যথাক্রমে এটা এখানে ইউজ করতে হবে। যথাক্রমে কি বলতো, এক্স প্লাস টু আর কি এক্স প্লাস ফোর, এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর, তিনটা পেয়েছি। এখন দেখো প্রশ্নে কি বলছে, তিনটা ক্রমিক জোড় সংখ্যার যোগফল 21, যোগফল যোগফল, তাহলে কি বলবো, প্রশ্ন মতে যোগফল বলছে, তাহলে এক্স প্লাস টু দ্বিতীয় প্লাস এক্স প্লাস ফোর তৃতীয়, যোগফল কি 21, যোগ করে দাও, তিনটা এক্স এর যোগ 3x, 4 প্লাস 2 সমান 6 ইকুয়াল টু 21। দেখো কি আসতেছে, 3x ইকুয়াল টু 21। দেখো চলকযুক্ত পদটাকে লেফট সাইডে রেখে বাকিটাকে আমি কি করে দিচ্ছি, রাইট সাইডে নিয়ে যাচ্ছি, চিহ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। 3x ইকুয়াল টু কি আসতেছে, 21 থেকে 6 বাদ দিলে আমার 15 আসতেছে, x এর মানটা আসতেছে কি 15/3, তাহলে x ইকুয়াল টু 5। x এর মানটা কি পেয়েছি আমরা, x এর মানটা 5 পেয়েছি। এখন প্রশ্নে কি বলেছে যে 1 নং হতে ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি কত? ক্ষুদ্রতম জোড় সংখ্যা, তিনটা ক্রমিক জোড় সংখ্যা তো আমরা জানি, x x প্লাস টু অ্যান্ড x প্লাস ফোর। ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম দেখো তো, x কি ক্ষুদ্রতম, x প্লাস টু নাকি x প্লাস ফোর, কোনটা ক্ষুদ্রতম? দেখো x এর সাথে 2 যোগ হচ্ছে, আবার x এর সাথে 4 যোগ হচ্ছে, x এর সাথে 4 যোগ হলে সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, তার থেকে আরেকটু ছোট হচ্ছে x এর সাথে 2 যোগ করলে, আর একদম ছোট হচ্ছে শুধু x যেটা আছে সেটা, শুধু x যেটা সেটা সবচেয়ে ক্ষুদ্রতম হবে না, কারণ x এর সাথে আমরা 2 4 যোগ করলে সংখ্যাটা তো বড় হয়ে যাচ্ছে। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম তিনটার মধ্যে আমি বলতে পারি যে x যেটা আছে সেটা, তার মানে কি প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি। তাহলে এখানে বলছে যে 1 নং হতে ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি কত, তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা আর x যেটা সেটা কি একই অর্থ মিন করছে, তাহলে x এর মান যেহেতু 5, তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং 1 নং হতে ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি 5, বা 1 নং হতে 5ই হচ্ছে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ, সিকোয়েন্স সহকারে সুন্দরভাবে কেস অনুসারে আগালে তোমরা এখানে ভালোভাবে x এর মানটা পেয়ে যাবে। এখানে কোনো ঝামেলা হওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে? তুমি ক্রমিক সংখ্যা থেকে যদি সমীকরণ বের করতে পারো, বাকিটুকু তুমি এভাবেই পারবে, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। খ নাম্বারটা আমি কিন্তু মুছে দিচ্ছি, এখানে খ নাম্বার উল্লেখ করে দিই, এটা কিন্তু ছিল কি খ, ঠিক আছে, মুছে দিলাম। এবার দেখো গ নাম্বার। গ নাম্বার বলেছে 1 ডজন কলার মূল্য কত? বলেছে 5টি আপেল ও 1 ডজন কলার ক্রয় মূল্য 216 টাকা। 5টি কলা এবং 1 ডজন কলার কি মোট ক্রয় মূল্যটা দেওয়া হচ্ছে 216 টাকা। বলছে একটি আপেলের মূল্য 3টি কলার দামের সমান। এরকম যখন তোমাকে প্রশ্নে অনেক কিছু দিয়ে লাস্টে একটি মানে নিনজা টেকনিক দিয়ে দিবে, যেখান থেকে তোমাকে শুরু করতে হবে, কিন্তু তুমি যদি না জানো তোমার কাছে এটা খুব কঠিন লাগবে, কিন্তু তুমি জানলে এটা খুবই সহজ। কি জিনিসটা, সেটা হচ্ছে তোমাকে প্রশ্নে কোন একটি জায়গায় এরকম সমান সমীকরণে কি সমান এরকম সমতার কিছু একটা বলে দিবে, তুমি সেখান থেকে যদি ধরে আগাও তোমার অঙ্কটি রিচ করা সবচেয়ে বেশি ইজি হবে। এখানে তুমি এগুলো দেখে ঘাবড়ানোর কিছু নাই, তুমি অঙ্কটাই শুরু করবে একটি আপেলের মূল্য 3টি কলার দামের সমান, এই লাইনটা থেকে। কিভাবে শুরু করবে, একটি আপেলের মূল্য আমাদেরকে আগে বের করতে হবে, তারপর সেখান থেকে 5টি আপেল বের করবো, তারপর কি করবো সেটা পরের কথা। আপাতত আমরা একটি আপেলের মূল্যটা যদি বের করতে পারি তাহলে আমাদের অঙ্কে একটা স্টেপ আগিয়ে যাবে। তাহলে আমরা একটি আপেলের মূল্য বের করব কিসের থেকে, 3টি কলার দামের থেকে, কারণ 3টা কলার দাম যদি আমি বের করতে পারি সেইটাই কি একটি আপেলের দাম হবে, কারণ দুটো সমান বলা আছে, এর জন্য আমি এই জায়গা থেকে শুরু করব। তো 3টা কলার দাম বের করার জন্য আমাদেরকে জানতে হবে একটা কলার দাম কত। উই নো একটা কলার দাম কত, নো উই ডোন্ট নো, কারণ কি এখানে 1 ডজন বা 12টা কলার এবং 5টা আপেলের মোট দাম দেওয়া আছে, কোথাও একটা কলার দাম দেওয়া নেই। শুধু 12টা কলার দাম দেওয়া থাকলেও বের করা যেত, কিন্তু তাও দেওয়া নেই। তাই আমরা কি করব, আমরা ধরে নিব, যেহেতু জানি না ধরি 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 কি একটি কলার
একটি কলার মূল্য কি ধরে নিব বলতো, x টাকা ধরে নিব। ঠিক আছে, একটি কলার মূল্য কি x টাকা। সুতরাং এখানে বীজগণিত যেহেতু আমি ইংলিশে লিখছি, সুতরাং 3টি কলার মূল্য কি হবে, একটি কলার মূল্য x টাকা হলে 3টি কলার মূল্য হবে 3x টাকা। সবাই বুঝতে পেরেছো? তো 3টি কলার মূল্য যে 3x টাকা পেলাম সেটাই কি একটি আপেলের মূল্য হবে এখন। তাহলে লিখি, সুতরাং একটি আপেলের মূল্য 3x টাকা। বা তোমরা আরো সুন্দর করে লিখতে পারো, যেহেতু দিয়ে এই লাইনটা লিখলা যে সমান, তারপরে সুতরাং একটি আপেলের মূল্য 3x টাকা, আরো সুন্দর হয়ে যায়। তারপরে তুমি একটি আপেলের মূল্য থেকে 5টি আপেলের মূল্য বের করবা, যে সুতরাং 5টি আপেলের মূল্য কি হবে বলতো, 3x ইন্টু 5 এত টাকা সমান কি হবে 15x টাকা। 5টি আপেলের মূল্য আমি জানি 15x টাকা। একটি কলার মূল্য যদি x টাকা হয় তাহলে 1 ডজন বা 12টি কলার মূল্য কি হবে বলতো, 12x হবে। এই 3-এর জায়গায় 12 দিয়ে কল্পনা করে যে একটি কলার মূল্য x টাকা, সুতরাং 12টি কলার মূল্য 12x টাকা। তাহলে আমি এখানে লিখে দিব যে যেহেতু একটি কলার মূল্য x টাকা, সুতরাং 12টি কলার দাম 12x টাকা। এখন দেখো, আমি 5টা আপেলের মূল্য জানি, 12টা কলার মূল্য জানি, দুটার মোট ক্রয় মূল্য দেওয়া আছে 216 টাকা। তাহলে কি 15x আর 12x এই দুটার যোগ করে যোগফল 216 লেখা যে কথা, সেটাই কি দুইটার মোট ক্রয় মূল্য না? একই কথা। তাহলে আমি এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখতে পারতেছি, 15x প্লাস 12x ইকুয়াল টু কি 216। তাহলে দেখো এখানে 15 আর 12তে কি আসে, 27 আসে। 27x ইকুয়াল টু কি হয় 216। আমাদের টার্গেট সিঙ্গেল x এর মানটা বের করা। 27টাকে ওদিকে কি করে দেব, ভাগ করে দেব। 27 216 এর ভিতরে কতবার যায়, 8 বার যায়। কতবার যায়, 8 বার যায়। তাই আমরা x এর মানটা কি লিখব, 8 লিখে দিব। তাহলে দেখো আমরা x এর মান জানা মানে কি, আমাদের একটি কলার মূল্যের দাম জানা। ঠিক আছে, একটি কলার দাম কত হবে, 8 টাকা হবে। বুঝতে পারতেছি? তাই আমি এখানে কি লিখতে পারি, এটা মুছে দিচ্ছি, এই পার্টটা মুছে দিচ্ছি। x এর মান কি আছে বলতো, x এর মান 8 আছে। x এর মান 8 থেকে আমি বলতে পারতেছি যে সুতরাং একটি কলার মূল্য কত টাকা, 8 টাকা। একটি কলার মূল্য পাইছি 8 টাকা। বলছে 1 ডজন। 1 ডজন মানে কি, 1 ডজন মিন্স 12টা। বলছে 12টা কলার মূল্য কত, বিচ্ছিদের অঙ্ক। 12টা কলার মূল্য জাস্ট গুণ হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? অথবা তুমি যে 12টা কলার মূল্য 12x বলছো, ওখান থেকে বের করতে পারতা। তাহলে একটি কলার মূল্য পাচ্ছে 8 টাকা, সুতরাং 12টি কলার মূল্য সমান কি হবে, 12 ইন্টু 8 এত টাকা সমান কি হবে 96 টাকা। দেখো আমাদের কিন্তু উত্তরটা এসে গেছে। 1 ডজন কলার মূল্য কত, 1 ডজন বা 12টি কলার মূল্য 96 টাকা। এটাই কি আমাদের অ্যান্সার। তো আমরা সৃজনশীলটা শেষ করে ফেলেছি। তোমাদের জোড় সংখ্যা বিজোড় সংখ্যার যে টাইপটা, এই বিজোড় সংখ্যা হলেও কিন্তু একই টাইপে হবে, 1 3 5 7 হবে। তারপর সিকোয়েন্সে কি 2 করে করে আগাচ্ছে, একটা x ধরবা, দ্বিতীয়টা কি হবে 2 করে আগালে দ্বিতীয়টা হবে x + 2, তৃতীয়টা কি হবে x + 2 + 2 x + 4 হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যার সিকোয়েন্সটা কিন্তু সেম থাকে। ঠিক আছে, তারপরে তোমার যোগফল যা বলবে সেটা প্লাস করে দিয়ে ইকুয়াল টু ওটা লিখে দিবে। তো এভাবে তোমাদের ক্রমিক সংখ্যার যে পার্টটা সেটা, এবং এরকম একটু কথার প্যাচ যেগুলো অঙ্ক আছে সে একটা অঙ্ক এরকম আমি দেখিয়ে দিলাম। তোমাদের এখন বাসার কাজ হবে এই টাইপের কথার যে মার প্যাচের যে অঙ্কগুলো, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করা, এবং যত বেশি পারো এই যে আমি কেস এবং টার্গেটগুলো দেখিয়েছি সেগুলো বারবার রিভাইজ করা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই।
আশা করি তোমরা চ্যাপ্টারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কাছে এই পর্যন্ত যারা ক্লাস করেছো তাদের কাছে একটি মানে রিকোয়েস্ট বলতে পারো বা বলতে পারো যে আমার ইচ্ছা যে তোমরা একটু জানাবে যে ক্লাসটি আসলে কেমন হয়েছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।